দ্য নিউজ কাউন্টার.এ আপনাদের সকলকে স্বাগত। দেখুন, এখন পর্যন্ত একটা বড় অংশের রাজনৈতিক বিশ্লেষক বা সাংবাদিকরা এটা মনে করছেন 2026-এ তৃণমূলের প্রত্যাবর্তন প্রায় নিশ্চিত। আর 2021-এ যেভাবে এনআরসি বিরোধী আন্দোলন তৃণমূল কংগ্রেসকে বৈতরণী পার হতে সাহায্য করেছিল, 2026-এ এই বাংলা এবং বাঙালি রশ্মিতা বিভিন্ন জায়গায় পরিযায়ী বাঙালি শ্রমিক আক্রান্ত হওয়া, বাংলাভাষী শ্রমিক আক্রান্ত হওয়া, আর নির্বাচনী ভোটার তালিকার যে বিশেষ রিভিশন এসআইআর, তাকে কেন্দ্র করে বিশেষ করে গরিব মানুষজনের মধ্যে যে অনিশ্চয়তা এবং উদ্বেগ তৈরি হয়েছে, এই সব কিছু মিলিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষে 2026-এর নির্বাচনী বৈতরণী পেরোনো অনেক সহজ হয়ে যাচ্ছে। কিন্তু দেখুন, আমার নিজের যেটা মনে হয় যে এখন অবধি ভোটের সমীকরণ তৃণমূল কংগ্রেসের অনুকূলে থাকলেও শেষ অবধি 2026-এ নির্বাচনী যুদ্ধে তৃণমূল কংগ্রেসে কিন্তু কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে। আমার আজকের বুলেটিনে আমি সেটাই আপনাদেরকে সঙ্গে নিয়ে বোঝবার চেষ্টা করব যে এত কিছু অনুকূল ফ্যাক্টরের পরও কেন তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোটের লড়াইটা কঠিন হতে পারে। আমার নিজের ধারণা যে তৃণমূল কংগ্রেসের পক্ষে সবথেকে বেশি বড় ফ্যাক্টর যেটা হয়ে দাঁড়াবে, সেটা বিরোধীদের প্রতিরোধের থেকেও বড় তৃণমূল কংগ্রেসের নিজের অভ্যন্তরীণ প্রতিরোধ বা গোষ্ঠী কোন্দলের বিষয়টা। আপনারা সিঁথিতে শান্তনু সেনের এলাকায় কি ঘটেছে সেটা কয়েকদিন আগে দেখেছেন, ছবি মোটামুটি ভাইরাল হয়ে গেছে। এবং যুযুধান দুটি গোষ্ঠী যেভাবে প্রায় 1.5 দিন ধরে খোদ কলকাতায় একটা এলাকায়, পরিচিত প্রাচীনতম জনপদে, এলাকা দখলে রাখার জন্য যেভাবে লড়াই চালিয়েছে, তার থেকে একটা জিনিস পরিষ্কার যে জেলায় জেলায় তাহলে বিস্ফোরণটা ঠিক কোন জায়গায় হতে পারে বা ইতিমধ্যে হতে শুরু করেছে। এটা একটা বড় বিষয়, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এবার প্রশ্ন হচ্ছে যে ঘটনাটা কি শুধু সিঁথি এলাকায়? যারা গ্রাউন্ডের বা তৃণমূল স্তরে রাজনীতির খোঁজখবর রাখেন তারা জানেন যে না, এই বিস্ফোরক পরিস্থিতিটা গোটা রাজ্য জুড়ে। নির্বাচন যত কাছে আসবে, যত টিকিট দেয়া নেয়ার খেলা জমে উঠবে, নির্বাচন করবার জন্য টাকা খরচের অধিকার কার হাতে থাকবে আর থাকবে না, আইপ্যাকের নজরদারির বাইরেও যে বিস্তৃত রণাঙ্গনের জায়গা তৈরি হবে, তৃণমূল কংগ্রেসের সংকট তত বাড়বে। আর কিছু কিছু সংকট ইতিমধ্যে সামনে আসতে শুরু করেছে। আমার মনে আছে যে কিছুদিন আগে আমি যখন ইউটিউবে বলেছিলাম আমাদের রাজ্যে সংখ্যালঘুদের মধ্যে তৃণমূল কংগ্রেসের যে নিরঙ্কুশ আধিপত্য, 90টা সংখ্যালঘু প্রধান আসনের 90টাই প্রায় গত 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হাতে চলে গেছিল, তাতে শিফট হতে শুরু করেছে। কোথাও কোথাও সেই শিফটটা ধসের চেহারা নিতে শুরু করেছে। অনেকে বিদ্রূপ করেছিলেন, কিন্তু আমি যেটা বলেছিলাম সেটা বাস্তব তথ্যের উপর দাঁড়িয়ে আমি দেখিয়েছিলাম যে সদ্য ফেলে আসা লোকসভা নির্বাচনে সেখানে যে মালদাতে সংখ্যালঘু প্রধান এলাকা, 12টা বিধানসভা অধিক্ষেত্র নিয়ে 2টো লোকসভা সিট, সেখানে একটিতেও তৃণমূল কংগ্রেস লিড পায়নি। 6টিতে সেখানে জোট লিড পেয়েছিল, 6টিতে বিজেপি লিড পেয়েছিল। আমি তথ্য অনেকবার বলেছি। এবার তার থেকেও বড় সংখ্যালঘু অধ্যুষিত এলাকা মুর্শিদাবাদ, 22টা বিধানসভা আসন যেখানে, সেখানকার যে ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট, ওয়াকফ সম্পত্তির আন্দোলন বাংলায় করা যাবে না, এই ফরমান জারি হওয়ার পর মুর্শিদাবাদে সংখ্যালঘুদের মধ্যে একটা ব্যাপক ক্ষোভ দানা বাঁধছিল। এবং সেই ক্ষোভকে কাজে লাগানোর জন্য
কংগ্রেসি তৎপরতার যে শূন্যতা সেটাকে কেন্দ্র করে মিম একটু ঢোকার চেষ্টা করছিল, এটাও ঘটনা। কিন্তু সম্প্রতি যেটা ঘটেছে দুটো বিষয়, ওখানে বামপন্থীদের বিষয়টা আমি আলোচনার মধ্যে রাখছি না। বামপন্থীরা সাময়িক যে সেটব্যাক লোকসভা নির্বাচনে হয়েছিল, মোহাম্মদ সেলিম হেরে যাওয়ার পর কর্মী সমর্থকদের মধ্যে একটা হতাশা এসেছিল, সেটা কাটিয়ে আমার কাছে অন্তত যা খবর, কংগ্রেসের তুলনায় বামপন্থীরা এবার, বা বিশেষ করে সিপিআইএম, ওখানে একটা সময় আরএসপিরও যথেষ্ট জোরালো সংগঠন ছিল, কিন্তু আরএসপির থেকেও সিপিআইএম অনেক বেশি সংগঠিতভাবে তৃণমূল স্তরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু সেইটা আমার সংখ্যালঘু বেশে ধস নাম্বার যে কথাটা আমি বলছি সেটার মূল কারণ না। যেটা আমার কাছে খবর ছিল সেটা এখন সামনে আসতে শুরু করেছে। ওখানে হুমায়ুন কবির মুর্শিদাবাদে বিদ্রোহী হয়েছেন। ইরফান পাঠান যারা দাঁড়িয়েছেন তারা পরিযায়ী নেতা, তাদের এলাকায় সংগঠন ধরে রাখার বা গণভিত্তি ধরে রাখার কোনো ক্ষমতা নেই। কিন্তু এই হুমায়ুন কবির রেজিনগরের যারা বিদ্রোহ করছেন তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে তারা নাকি আগামী 26শে জানুয়ারি নতুন দল ঘোষণা করবেন, আর যে 90টা সংখ্যালঘু প্রধান আসন রয়েছে প্রত্যেকটাতে তারা আসন দেবেন। এখন আমার নিজের যেটা আন্ডারস্ট্যান্ডিং, হুমায়ুন কবিরের এই যে প্রস্তাবনা, এটা একা হুমায়ুন কবিরের বিষয় নয়, এর পিছনে অন্য কোনো বড় মাথা এবং বড় ফান্ড কাজ করছে। আমার হাতে এই মুহূর্তে যেটা পাথুরে প্রমাণ বলে সেরকম কোনো প্রমাণ নেই, কিন্তু আমার রাজনৈতিক বোধ বলছে যে এখানে একটা কোনো বড় খেলা হতে চলেছে। এবং মালদা মুর্শিদাবাদের বাইরে নদিয়া এবং উত্তর 24 পরগনা, বীরভূম, সেখানেও কিন্তু সংখ্যালঘুদের মধ্যে তৃণমূল সম্পর্কে প্রশ্ন উঠতে শুরু করেছে। বীরভূমে যেহেতু শেখ কাজল দাঁড়িয়ে আছেন অনুব্রতর উল্টো দিকে, সংখ্যালঘুদের মধ্যে ক্ষয় হয়তো উনি কিছুটা আটকাতে পারবেন, কিন্তু উত্তর 24 পরগনায় ইতিমধ্যেই বসিরহাটের পীরজাদা তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন এবং ধর্মীয় রাজনৈতিক একটা ক্লাউড মিলিয়ে তার একটা নিজস্ব কিছু ছাপ রয়েছে। নদিয়াতেও কিন্তু সংখ্যালঘুদের মধ্যে প্রশ্ন ধীরে হলেও বাড়ছে। এবং এই সব মিলিয়ে যে জায়গাটা ছিল সেখানে এই বাংলাভাষী, বিশেষ করে বাংলাভাষী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর দেশ জুড়ে বাংলাদেশি বলে আক্রমণ তৃণমূল কংগ্রেসকে কিছুটা হলেও এজ দিয়েছে, এটা ঠিক কথা। আমার ধারণা এই এজটা আরেকটু বাড়তেও পারে আগামী দিনে। মুশকিল হচ্ছে যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের মধ্যে এই কথাটাও ইতিমধ্যে ভাসতে শুরু করেছে যে পশ্চিমবঙ্গ ছেড়ে কাজের সন্ধানে বাইরের রাজ্যে যেতে হচ্ছে কেন। সরকারি হিসেবে ওরা বলছেন 26 বা 30 লক্ষ, আমাদের নিজেদের ধারণা প্রায় 1 কোটি পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে সারা দেশ জুড়ে ছড়িয়ে কাজ করছেন। আর একটা প্রশ্ন যেটা আগামী দিনে আরও জোরালোভাবে সামনে আসবে, সেটা হচ্ছে এই বাংলাদেশি বেআইনি ভোটার, এই ইস্যুটা সংঘ পরিবার তথা বিজেপির থেকেও বেশি 80-র দশকের শেষ থেকে নতুন সহস্রাব্দ অবধি সব থেকে জোরালোভাবে তুলেছিলেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যে কথাটা বলতে কেন্দ্রীয় সরকার বা সংঘ পরিবার বা বিজেপি ডাবল ইঞ্জিন সরকারগুলোর বলতে সুবিধে হচ্ছে, তার যে তাত্ত্বিক ইতিহাসগত বুনিয়াদ, এটা কিন্তু সিপিআইএমের বিরুদ্ধে লড়তে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছিলেন। কারণ তখন সংখ্যালঘুরা একচেটিয়াভাবে ভোট দিত বামপন্থীদের। সেই রাজনৈতিক আক্রোশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন হিংস্র আক্রমণ চালিয়েছিলেন এই পরিযায়ী শ্রমিক, বাংলাভাষী, বাংলাদেশি সব ব্যাপারটাকে ডাইলিউট করে দিয়ে। এই সংক্রান্ত নথিপত্র, কোট আনকোট নথিপত্র মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরে যে বাংলাদেশি ভোটারে পশ্চিমবঙ্গ ভরে যাচ্ছে, লোকসভায় প্রসঙ্গ উত্থাপন করতে চেয়েছিলেন। দাদেন স্পিকার সোমনাথ চ্যাটার্জি সেই প্রসঙ্গ উত্থাপন করতে দেয়নি বলে কাগজপত্র তিনি ছিঁড়ে ছুঁড়ে মেরেছিলেন। এই তথ্যগুলো, এই যে ইতিহাস এখন মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং নিজেকে বাংলাভাষী শ্রমিকদের হিন্দু মুসলিম নির্বিশেষে মেসাইয়া হিসেবে তুলে ধরবার চেষ্টা করছেন,
এই প্রচারটাও যদি বামপন্থীরা এই পুরনো ইতিহাস খুঁড়ে বার করে সামনে নিয়ে আসতে পারেন, এটা সংঘ পরিবার করবেন না কারণ এটা যৌথ এজেন্ডা ছিল, কিন্তু বামপন্থী কর্মীরা যদি এটা করতে পারেন, যারা গবেষক রয়েছেন তারা যদি করতে পারেন, খুব বেশি দিন আগের কথা নয়, পুরনো সংবাদপত্রের ফাইল ঘাটলেই পাওয়া যাবে, তাহলে পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ন্যারেশন, যে ধরনের ন্যারেশনকে সামনে এনে 2021 এনআরসি বিরোধী আন্দোলনের রাজনৈতিক ফায়দা তিনি তুলতে পেরেছিলেন, সেটা অত সহজে পাবেন না। আর একটা বিষয় রয়েছে যে এই গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপারটা, আমি সংখ্যালঘু ভোট সরে যাওয়ার প্রশ্নটা আলোচনা করলাম, এটা সিঁথির যে ঘটনা সেটা দেখবেন বিভিন্ন জেলাতে ছড়িয়ে যাবে, যার এক্সাম্পল পার এক্সেলেন্স যেটা সামাল দিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেকে বীরভূম যেতে হচ্ছে। অনুব্রত এবং শেখ কাজল গোষ্ঠী, এটা আমরা একটা মডেল হিসেবে দেখতে পারি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব কতটা ড্যামেজ করতে পারে। এই লড়াইটা দেখবেন আগামী বিধানসভা নির্বাচনে বেশ কয়েকটি আসনে বীরভূমে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের পরাজয়ের কারণ হবে। এটা আমি এখন বলে রাখলাম, এটা আপনারা পরে মিলিয়ে নেবেন। এই গোষ্ঠীদ্বন্দ্বের মাসুল তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। আর আরেকটা জিনিস মনে রাখবেন যে 2021 নির্বাচনে অনেক ছোট রাজনৈতিক শক্তি তৃণমূল কংগ্রেসের মূল যারা রাজনৈতিক বিরোধী সেই লড়াইতে ছিল, বিজেপির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং তারা বিজেপির বিরুদ্ধে নো ভোট টু বিজেপির বিরুদ্ধে একটা ক্যাম্পেইন মাউন্ট আপ করেছিল। পশ্চিমবঙ্গে আমরা অতীতে বারবার দেখেছি যে রাজনৈতিক পালাবদলের ক্ষেত্রে ছোট রাজনৈতিক শক্তির ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়েছে। 1967 সালে যখন প্রথম কংগ্রেস এখানে পরাজিত হয়, তখন কংগ্রেস ভেঙে বেরিয়ে আসা বিপ্লবী বাংলা কংগ্রেস খুব ছোট রাজনৈতিক শক্তি হলেও তার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ছিল, যে কারণে আপনারা দেখেছেন অজয় মুখার্জি বাংলা বিপ্লবী কংগ্রেসের তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। পরবর্তীতে আপনারা যখন 77 সালে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসে, বামফ্রন্টের বাইরে বামপন্থী বহু কর্মী তারা কিন্তু জোরালোভাবে চেয়েছিলেন, যেহেতু বন্দিমুক্তি প্রশ্নটা বামফ্রন্ট ঘোষণা করেছিল, যে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসুক। আপনারা 2011 যে বহু আলোচিত পালাবদল, 34 বছরের বাম শাসনকে সরিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা, সেখানে মনে রাখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এসইউসির মতো ছোট দলকেও কিন্তু লড়াই করবার জন্য সঙ্গে নিতে হয়েছিল। কংগ্রেস পরবর্তীতে এসেছিল, এটা সত্যি কথা, ইউপিএ 2 থেকে বামপন্থীরা সমর্থন তুলে নেওয়ার পর, কিন্তু প্রথম যে লড়াই সেখানে কিন্তু সিদ্দিকুল্লাহর তৎকালীন আলাদা রাজনৈতিক দল এসইউসিআই, নকশালপন্থী বিভিন্ন গোষ্ঠী, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের সঙ্গে ছিল। সুতরাং এবার যে 2026 নির্বাচন, সেখানে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে যারা 2021 ডিফিট বিজেপি কল দিয়েছিলেন, তারা কিন্তু এবার আর ডিফিট বিজেপি কলে নেই। সেই কলের সঙ্গে যারা ছিলেন বিজেপি বিরোধী অন্যতম শক্তি সিপিআইএম লিবারেশন, তারা সরাসরি বামফ্রন্টে চলে গিয়েছেন। এমকেপি যারা ছিলেন তাদের যে রাজনৈতিক অবস্থান, তারা আর নো ভোট টু বিজেপি কল দিচ্ছেন না। যদি কোনো কল থাকে সেটা নো ভোট টু বিজেপি এবং নো ভোট টু টিএমসি, এরকম একটা অবস্থানে হবে। অন্যান্য যে নকশালপন্থী গোষ্ঠীগুলি আছে তারাও শেষ পর্যন্ত বামফ্রন্টকে সমালোচনামূলক সমর্থন দেয় কিনা সেটা দেখবার ব্যাপার আছে। এখনও কোনো রাজনৈতিক সিদ্ধান্তে তারা পৌঁছতে পারেননি, কিন্তু নো ভোট টু বিজেপি মার্কা কোনো কল এবার 2026 থাকছে না। এটা তৃণমূল কংগ্রেসের পক্ষে একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। সুতরাং সামগ্রিকভাবে যে অবস্থানটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, সংখ্যালঘু ভোট ব্যাংকের মধ্যে একটা শিফট বা বিকল্প প্যারাডাইম খোঁজবার চেষ্টা, যার নড়াচড়া আমি বিশদে আলোচনা করেছি, হুমায়ুন কবির থেকে বসিরহাটের পীরজাদা পর্যন্ত, এবং সাধারণ মুসলমান শ্রমিকদের, অভিবাসী যারা বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে যেতে বাধ্য হয়েছেন, তাদের ডিসলিউশন। তো সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের সামনে 2026 বিধানসভা নির্বাচন
যারা কেকওয়াক হবে মনে করছেন তৃণমূল কংগ্রেসের জন্য, আমি তাদের সঙ্গে একমত নই। আজকের TheNewsCounter.s এই পর্যন্ত। আমাদের কমেন্ট সেকশন খোলা আছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বন্ধুরা এবং যারা ততটা বন্ধু নন তারাও মন্তব্য করেন। এই সমস্ত রাজনৈতিক মন্তব্য স্বাগত, কারণ প্রতিটি মন্তব্য আমাদের সমৃদ্ধ করে। আপনারা চাইলে আমাদের এই বিশ্লেষণের উপরে মন্তব্য করতে পারেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন। TheNewsCounter.s এখন এই পর্যন্ত।